আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে আল কারিম একাডেমিতে স্বাগত জানাই। আমি আছি তোমাদের সাথে রেজাউল করিম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়টা নিয়ে। তো এই অধ্যায় সম্পর্কে এর আগে আমি আরো 6টি ক্লাস আপলোড করছিলাম, আজকের এটি আমার 7তম ক্লাস। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো না, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই ক্লাসের মধ্যে আমি তোমাদের বোর্ড বইয়ের 80 পৃষ্ঠা যে 4 নং এবং 5 নং দুটি প্রশ্ন আছে, সেই দুটি প্রশ্ন সমাধান করে দেব। তো আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্নটি হলো, অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ের 4 নং প্রশ্নটি হলো 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। অর্থাৎ আমাদের যে প্রশ্নটা করা হয়েছে এটা হলো 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে এই চক্রবৃদ্ধি মূলধনটা কত বছর পরে যায় 3 গুণ হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এটা কিভাবে সমাধান করব? আমরা প্রথমে ধরে নিলাম প্রারম্ভিক মূলধন বা মূলধন, সেটাকে আমরা কি ধরে নিলাম? ফি ধরে নিলাম। তাহলে চক্রবৃদ্ধি মূলধন এ সমান সেটা হবে 3v। কেন হবে? কারণ আমাদেরকে বলছে চক্রবৃদ্ধি মূলধনটা 3 গুণ হবে। কত বছরে সেটা আমরা জানি না, সেটা আমাদেরকে বের করতে হবে। তবে কত গুণ হবে? সেটা 3 গুণ হবে। এবং মুনাফার হার যেটা শুরুতে বলেছে কত পার্সেন্ট? 10%, অর্থাৎ আর সমান 10%। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ হিসেবে প্রকাশ করি, তাহলে সেটা হবে কত? 100/10 বা 0.1। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পেলাম, চক্রবৃদ্ধি মূলধন পেলাম এবং চক্রবৃদ্ধি মুনাফার হার আর এর মান পেলাম, এবং সময় কত সেটা আমাদের জানা না, সেটাকে আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র জানি, যেটা তোমরা ক্লাস 8 থাকা অবস্থায় মুনাফার অঙ্কের মধ্যে শিখে আসছো। আমরা সেম একই অঙ্ক ব্যবহার করে, একই সূত্র ব্যবহার করে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখবো। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, যেখানে পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, আর এন টা হচ্ছে কি? সময়। আমাদের আসল প্রারম্ভিক মূলধন সেটা কত? পি। আর চক্রবৃদ্ধি মূলধন এর মান সেটা কত? 3p। আমরা মানগুলো বসিয়ে দিয়ে এন এর মানটা বের করতে পারবো। তো বা এ এর পরিবর্তে আমরা কত লিখলাম? 3p লিখলাম, ইকুয়াল টু পি এর পরিবর্তে পি যেভাবে সেভাবে লিখলাম, আর 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন এটাও যেভাবে সেভাবে লিখে দিলাম। এখন দেখো, এরপর আমি এটাকে, যেহেতু আমাদেরকে এন এর মান বের করতে হবে, তো আমি এন সংবলিত পদটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে নিয়ে গেলাম। এই কারণে, অর্থাৎ বাম পাশেরটাকে ডান পাশে আনছি, ডান পাশেরটাকে বাম পাশে নিয়ে গেছি। তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 3p। এই লাইন আর এই লাইনের মধ্যে মানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আমরা এটাকে চেঞ্জ করে দিছি। এখন আমরা মানগুলো বসিয়ে দিলাম। আমাদের পি এর মানটা, এই যে পি এটা সমান চিহ্নের বাম পাশে কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। এটাকে যখন আমি ডান পাশে আনছি তখন সেটা 3p এর নিচে, অর্থাৎ ভাগ হয়ে গেল। আর এখানে 1 এটা যেভাবে সেভাবে লিখলাম, প্লাস আর এর মান, আমাদের আর এর মান কত? যে আমরা এখানে একটু আগে আর এর মান বের করলাম, সেটা কত? 0.1, সেটা বসিয়ে দিলাম। আর এখানে এন এটা যেভাবে সেভাবে লিখে দিলাম। এখন দেখো, এখানে এই 1 আর 0.1 দুটো যোগ করলে আমরা কত পাই? 1.1 পাই। আর তার উপর পাওয়ার n আছে, এখানে উপরের পি আর নিচের পি কাটা যায়, আর মানে কত থাকে? 3 থাকে। এখন 1.1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 3 আছে, এটাকে আমরা লগ এর মাধ্যমে প্রকাশ করব। দেখো, আমরা গত পর্বে আমরা যখন 3 নং প্রশ্নগুলো সমাধান করছিলাম, তখন কিন্তু আমরা লগের সূচক থেকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করে সেটা সমাধান করে দেখিয়েছিলাম। সেম একইভাবে এখানে আমরা সূচকীয় রাশিটাকে লগের মাধ্যমে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? আমার এখানে যেহেতু 1.1 আছে, বেস বা ভিত্তি যেহেতু 1.1 আছে, তার মানে আমরা এখানে নিয়ে নিব কত? 1.1 ভিত্তিক লগ, এটা দ্বারা উভয় পক্ষে গুণ করব। তাহলে আমি সমান চিহ্নে বাম পাশে 1.1 ভিত্তিক লগ, আর বাকিটা এখানে যেভাবে লিখলাম, আর এখানে 3 এর সাথে কি করলাম? 1.1 লগ, এটা গুণ করে দিলাম। তাহলে সমান চিহ্নে বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে লগ নেওয়ার কারণে আমার মানের কোনো পরিবর্তন হয় নাই। এখন প্রশ্ন হলো, আমি এখানে 1.1টা কেন নিলাম? কারণ আমার এখানে 1.1 থাকার কারণে, যে এখানে 1.1 আছে, এই কারণে আমি 1.1 নিছি, যাতে আমি সহজে সূত্র প্রয়োগ করতে পারি। এখন দেখো, আমার এখানে অনটা পাওয়ার এনটা পাওয়ার হিসাবে আছে, যেহেতু এন এটা পাওয়ার হিসাবে, যেটাকে আমি কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। আর বাকিগুলো যেভাবে সেভাবে রেখে দিলাম। এখন আমার এখানে একটা সূত্র হয় 1.1 ভিত্তিক লগ 1.1, অর্থাৎ ভিত্তি এবং কি পাওয়ার, এই দুটো যখন সমান থাকবে তখন তার মান কত হয়? 1 হয়। তার মানে n ইন্টু 1 ইকুয়াল টু, এই যে এখানে 1.1 ভিত্তিক লগ 3 ইকুয়াল টু কত? 11.5267। এই অংশটুকু আমরা কি করলাম? এখানে ক্যালকুলেটরের মধ্যে হিসাব করে বসিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই অংশটুকু ক্যালকুলেটরের মধ্যে বের করতে হয়। তো এখন দেখো, আমরা শুরুতে আমাদের ক্যালকুলেটর স্ক্রিনে চলে আসলাম। আমাদের ক্যালকুলেটর স্ক্রিন থেকে ডান পাশে যে তৃতীয় লাইনে যে লগ এ ভিত্তিক লগ এক্স দেখতে পাচ্ছ তোমরা, সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর প্রথম বক্সটাতে আমরা ভিত্তিটা লিখবো। তো এখানে দেখো, আমাদের ভিত্তিটা হচ্ছে কত? এখানে আমাদের ভিত্তিটা হচ্ছে 1.1। তো আমরা শুরুতে 1.1 লিখলাম। এরপরে ডান পাশে যে এরো চিহ্নটা আছে, আমরা এরো চিহ্নটাতে ক্লিক করলাম। এরপর আমরা মানটা লিখবো। আমাদের এখানে পাওয়ারটা কত আছে? 3 আছে, আমরা এখানে 3 তে ক্লিক করব। তাহলে দেখো, 3 তে ক্লিক করার পর আমরা এখানে পেয়ে গেলাম কত? 11.52। এভাবে আমরা 1.1 ভিত্তিক লগ 3 এর মান বের করলাম 11.52। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো আমরা এখানে কিভাবে এই 11.5267 এই অংশটুকু বের করছি। এখানে এই অংশটুকু লেখার কারণ হলো, আমরা 1.1 ভিত্তিক লগ 3 এর মান
11.5267 ছাড়া আরো অনেকগুলো সংখ্যা ছিল, আমরা সবগুলো লিখি না, এই কারণে আমি এখানে সমান চিহ্ন ব্যবহার না করে এই সাইনটা ব্যবহার করছি। তো এখানে আমরা n দ্বারা 1 কে গুণ করলে কি পাই? n পাই। সুতরাং আমরা n এর মান কত পেলাম? 11.5267 বা 12 আমরা বলতে পারি। তার মানে এই 12 বছর, অর্থাৎ 12 বছরের কিভাবে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন 12 বছরে 3 গুণ হয়ে যাবে। চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে? 12 বছর বা 11.5267 বছরে। এটাই হলো আমাদের অ্যান্সার। সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং চক্রবৃদ্ধি মূলধন 11.5267 বছরে 3 গুণ হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নটি হলো, করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো। এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, তবে একজন থেকে এক মাসে মোট কতজন আক্রান্ত হবে? কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে? তার মানে আমাদের এখানে দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, একজন থেকে যদি প্রতিদিন 3 জন করে করোনা ভাইরাস ছড়ায়, তাহলে ওই একজন থেকে এক মাসে মোট কতজন আক্রান্ত হবে? দ্বিতীয়তে প্রশ্ন করা হয়েছে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তো এখন আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করবো তোমরা সেটাই ভালোভাবে লক্ষ্য করো। মনোযোগ সহকারে পুরো ক্লাসটুকু দেখলে আশা করি তোমরা পুরো প্রসেসটাই বুঝতে পারবে। তো শুরুতে আমরা লিখলাম দেওয়া আছে প্রাথমিক আক্রান্তের সংখ্যা p সমান 1। তাহলে একজন থেকে কিন্তু আক্রান্ত হয়েছে, এই কারণে প্রাথমিক আক্রান্তের সংখ্যাটাকে আমরা p সমান কি ধরে নিলাম? 1 ধরে নিলাম। এরপর আক্রান্তের হার r সমান কত? 3। তাহলে আক্রান্তের হার মানে কি? অর্থাৎ প্রতিজন থেকে প্রতিদিন একজন থেকে 3 জনের মধ্যে ছড়া দিত, তাহলে আক্রান্তের হার কত? 3। সেটাকে আমরা 3 ধরে নিলাম। এরপর সময়, তাহলে দেখো এখানে এই একজন থেকে এক মাসে মোট কতজন আক্রান্ত হবে, তাহলে সময়টা বলছে কি 1 মাস। যেহেতু আমরা এখানে দিন হিসাব করতেছি, তার মানে মাসটাকে আমরা দিনে প্রকাশ করতে হবে। তার মানে সময় n সমান 1 মাস আছে, 1 মাস মানে কত দিন? 30 দিন। এখন আমাদেরকে বের করতে হবে ওই 1 মাসে মোট কতজন আক্রান্ত হবে। তো এই জিনিসটা লক্ষ্য কর, এই জিনিসটা সমাধান করার জন্য আমরা শুরুতে যে সূত্রটা লিখবো সেটা হলো কি, মোট আক্রান্তের সংখ্যা হবে p * 1 + r হোল টু দি পাওয়ার n, যেটা আমরা একটু আগে মুনাফার অঙ্কের মধ্যে করছিলাম, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রের মধ্যে প্রকাশ করছিলাম। সেম একই সূত্র এখানে প্রকাশ করব, যেখানে p টা হচ্ছে প্রাথমিক আক্রান্তের সংখ্যা, আর r টা হচ্ছে কি আক্রান্তের হার, n টা হচ্ছে কি সময়। তো আমরা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা হবে সেটা হবে মোট আক্রান্তের সংখ্যা। তো আমাদের p এর মান বসালাম 1, 1 প্লাস r এর মান 3 হোল টু দি পাওয়ার n, n এর মান কত হবে? 30 হবে। আমরা 30 বসিয়ে দিলাম। এরপরে 1 ইন্টু 1 আর 3 দুইটা যোগ করলে কত? 4, 4 টু দি পাওয়ার 30। তার মানে 4 টু দি পাওয়ার 30 মানে কত হয়? 1 দ্বারা গুণ করলে 4 টু দি পাওয়ার 30 পেলাম। এটাই হলো আমাদের প্রথম অ্যান্সার। তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা ছিল 1 মাসে মোট কতজন আক্রান্ত হবে, তার মানে এই অ্যান্সারটা হবে 4.30 জন। অর্থাৎ এই 4 টু দি পাওয়ার 30 জন আক্রান্ত হবে 1 মাসে। কয়জন থেকে? একজন লোক থেকে। এভাবে করোনা ভাইরাসটা ছড়াতে থাকে। তো আশা করি তোমরা পুরো প্রসেসটাই বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব এই অঙ্কের দ্বিতীয় অংশ। তাহলে দ্বিতীয় অংশ বলা হচ্ছে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। প্রথমে 1 মাসে কতজন আক্রান্ত হবে সেটা বের করতে বলা হয়েছিল, কিন্তু এখন তার উল্টো, এই 1 কোটি মানুষ আক্রান্ত হতে সময় লাগবে কতদিন সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে মনে করি t সময় 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তো এটাকে আমরা কি ধরে নিলাম? t সময় ধরে নিলাম। একটু আগে আমরা যে অঙ্কটা করছিলাম সেখানে সময় ছিল n, আর এখানে আমরা ধরে নিলাম কত? t। তাহলে এখন আমি লিখতে পারি কি শর্ত মতে 1 * 1 + 3 হোল টু দি পাওয়ার t = 1 কোটি। একই সূত্র, আমরা এখানে যে মানটা লিখলাম সেম একই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। আমরা এখানে সরাসরি মানটা বসিয়ে দিলাম p, যেটা প্রাথমিক আক্রান্তের সংখ্যা 1, আর এখানে সূত্রের 1 প্লাস 3 এটা ছিল কি আক্রান্তের হার, আর সময়টা হচ্ছে t। তাহলে মোট আক্রান্ত হয়েছিল কত কোটি? এই যে এখানে বলা হয়েছিল 1 কোটির কথা, এই কারণে আমরা ইকুয়াল টু 1 কোটি লিখে দিলাম এখানে। তো আমরা এখানে ক্যালকুলেশন করে t এর মানটা বের করলে যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হয়, কারণ আমি আর 1টা হিসাব করে নিই। 1 আর 3 দুইটা যোগ করলে কত? 4, 4 টু দি পাওয়ার t। তো এখানে 4 টু দি পাওয়ার t = 1 কোটি। এখন দেখো, যেহেতু আমার এখানে 4 টু দি পাওয়ার t আছে, এটাকে এই সূচকীয় রাশিটাকে আমরা লগ এর মাধ্যমে প্রকাশ করব। এখানে যেহেতু 4 আছে, তার মানে আমরা 4 ভিত্তিক লগ দ্বারা উভয় পক্ষে গুণ করব। তাহলে দেখো এখানে 4 ভিত্তিক লগ, এখানে 4 ভিত্তিক লগ, উভয় পক্ষে 4 ভিত্তিক লগ দ্বারা গুণ করছি। এরপর t এটা আমার এখানে পাওয়ার হিসাবে, যে পাওয়ারটা এখন কোথায় চলে আসবে? সহগ হিসাবে চলে আসবে, অর্থাৎ শুরুতে চলে আসবে। তার মানে t 4 ভিত্তিক লগ 4 = এটাকে যদি আমরা ক্যালকুলেটরের মধ্যে হিসাব করি তাহলে আমরা কত পাই? 11.62 পাই। অর্থাৎ ক্যালকুলেটরের হিসাবগুলো আমরা এই অংশটুকু কিভাবে পেয়েছি সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যদিও আমি গত পর্বগুলোতেও দেখাইছি, একটু আগের অঙ্ক যেটা সমাধান করছি সেটাতেও দেখিয়ে দিয়েছিলাম। তো শুরুতে আমরা আমাদের ক্যালকুলেটর স্ক্রিনে চলে আসলাম। এরপর আমরা কি করব, এই যে এখানে ডান পাশে যে ভিত্তিক লগ x আছে, এই ভিত্তিক লগ x এ ক্লিক করব। এখানে ক্লিক করার পর শুরুতে আমরা ভিত্তিটা লিখব। তো আমাদের ভিত্তি হচ্ছে কত? 4, আমরা এখানে 4 লিখলাম। এরপরে এরো চিহ্নটাতে ক্লিক করব। এরো চিহ্নটাতে ক্লিক করার পর এই যে এখানে আমাদের মানটা দেওয়া আছে কত? 1 কোটি, আমরা এখানে 1 কোটি লিখলাম।
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা এখানে 4 ভিত্তিক লগ 1 কোটি লিখলাম, এর মান আমরা কত পেলাম 11.6267। অনেকগুলো সংখ্যা আছে তো আমরা এখানে 11.62 নিলাম, দুটি সংখ্যা নিয়ে নিলাম, তার মানে আমরা এখানে এই অংশটুকুর মান পেয়ে গেলাম 11.62। এখন লক্ষ্য করো এই যে এখানে 4 ভিত্তিক লগ 4 আছে, এই অংশটুকু কিন্তু আমরা একটা সূত্র জানি, অর্থাৎ ভিত্তি আর পাওয়ার এই দুটো যখন সমান হবে তখন তার মান কত হবে 1 হবে। তার মানে এখানে আমি লিখতে পারি কত t * 1 = 12, অর্থাৎ 11.62 মানে কত 11 দিন, আরো তার থেকে কিছু সময় বেশি লাগবে 11.5 দিন এরকম। তো আমরা এখানে 12 টোটাল হিসাব করলাম কত, প্রায় 12 দিনের মতো সময় লাগবে। তো টি কে 1 দ্বারা গুণ করতে হয় টি, তার মানে আমরা টি এর মান কত পেলাম 12 পেলাম। অর্থাৎ এই করোনা ভাইরাস একজন থেকে 1 কোটি মানুষে আক্রান্ত হতে গেলে কতদিন সময় লাগবে, 12 দিন সময় লাগবে। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।